অথচ ঠান্ডা। মেশিনটা ঘরের কোণে আছে। আগের কাজের ধুলো আর তেল গন্ধ মেশিনের খোলস জুড়ে। কিন্তু আজকের জন্য সেই গন্ধ তার কাছে তুমুল উত্তেজনার মতো, একটু ধারালো, একদম অনল। তার কাজে সে একটা নির্দিষ্ট ধরনের প্রশান্তি পাচ্ছে। একটি বিশাল মেলের ভিতরে বসে আছে সেই যুবক। তার চারপাশে কম করে হলেও 11-12টা মেশিন। কোনোটা ধান ভাঙার, কোনোটা মরিচ হলুদ গুঁড়ো করার, কোনোটা আবার চাল ভাঙার। এমন নানা ধরনের মেশিন এখানে রয়েছে। মিলের একদম শেষ দিকে একটি ইট ভাঙার মেশিন। কিন্তু এই যুবক কি সুন্দরভাবে ইট ভাঙার মেশিনে ধীরে ধীরে মাংস দিচ্ছে, আর তা একদম যে দুমড়ে মুচড়ে কেটে ছিঁড়ে দলা করে বের হচ্ছে। আচ্ছা, এই যুবক কি এই মিলের কর্মচারী? কিন্তু দেখে মনে হচ্ছে না। আবার তার কাজ দেখে মনে হচ্ছে সে এই কাজ আগেও করেছে, একদম পেশাদারদের মতো। তার চোখে মুখে ঠান্ডা হাসি, মুখে কোনো উৎকণ্ঠা নেই, বরং অদ্ভুত এক শান্তির, যা শুধু সে নিজেই বুঝতে অনুভব করতে পারে। মিলের মধ্যে রাখা ইট ভাঙার মেশিনটা গর্জন করছে, ধীরে ধীরে ব্লেডের ঘর্ষণ বাতাসে মিশছে। মিলের ভেতরে একটি টিমটিমে লাইট জ্বলছে, যার হলুদ আলো দেখা যাচ্ছে শুধু যুবকটার পিঠে। পরনে একটি সাদা পাঞ্জাবি, হাতের দিকটা কেমন জানে চপচপ দাগ। হয়তো সেই মাংসগুলোর থেকে শুকনো রক্তের দাগ লেগেছে। তার পাশে একটি বস্তা রাখা, যা রক্তে রঞ্জিত। মূলত সেই বস্তা থেকে মাংসের টুকরো নিচ্ছে আর মেশিনে দিচ্ছে যুবকটি। যুবকের মুখ স্পষ্ট নয়, তবে আংশিক আলোতে তার সাদা দাঁতগুলো দেখা যাচ্ছে শুধু। আচ্ছা, যুবকটা কি হাসে? হয়তো তাই। কিন্তু এটাকে কিসের হাসি বলে? মাংসকে এমন থেতলেই বা কি করছে? ভালো লাগছে যে সে হাসছে, নাকি অন্য কোনো কারণ? হঠাৎ লোকটি বলে ওঠে, তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারি না। যেখানে অট্ট গ্রাম আমার ফুলকে সম্মানের চাদরে মুড়িয়ে রাখে, সেখানে তুই আমার পবিত্র ফুলকে ধরতে চেয়েছিলি। তোর এই নোংরা হাতের নোংরা থাবা মারতে চেয়েছিলি আমার ফুলকে। যে ফুলের আশেপাশে আগাছা জন্মানো নিষিদ্ধ ঘোষণা করেছি আমি, যেন আমার পবিত্র ফুল মলিন না হয়। আর তুই কিনা সেই ফুলের কাছ থেকে তার পবিত্রতা, তার সৌন্দর্য, তার সুবাস কেড়ে নিতে চেয়েছিলি, যেন আমার ফুল চিরতরে মূর্ছা যায়। এত বড় কলিজাখানা তোর! তবে তোর ভাগ্য ভালো, তুই জীবিত অবস্থায় আমার হাতে পড়িসনি। জীবিতভাবে আমার হাতে পড়লে হতো, তোর অবস্থা আরো করুণ হতো। তবে সমস্যা নেই। এই যেমন ধর, তোর থেতলানো মাংস আমি আমার জ্যাকি আর দকিকে খাওয়াবো। জানিস ওরা খুব খুশি হবে। তোর কলিজার টুকরোগুলো আমি রেখে দিয়েছি, জানিস এইগুলো আমি নিজ হাতে রান্না করব। তারপর এতটুকু বলেই হা হা করে হেসে উঠল যুবকটি। কি গা ছমছম করা সেই হাসি! হিমশীতল, তবু হাসির ঝংকারে যেন ভয় ছড়িয়ে পড়ল ঘরের প্রতিটি কোণে। যেন সেই হাসির শব্দে বাতাস জমে গেল, ঘুমন্ত দেয়ালগুলো আটকে উঠল নীরবে। তারা যে সাক্ষী এসবেই। দুজন যুবকটি আস্তে আস্তে সমস্ত মাংসের টুকরো থেতলে ছিঁড়ে দলা পাকিয়ে নিল। অতঃপর উঠে দাঁড়িয়ে শরীরটা টানা দিল, দু হাতের আঙুল ফোটালো, ঘাড় ঘোরালো। তারপর হাত দুটো পরনের পাঞ্জাবিতে মুছলো। ধীরে ধীরে এগিয়ে গেল জানালার দিকে। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে তাকিয়ে রইল চাঁদের দিকে। হঠাৎ এক ফোঁটা হাসি ফুটলেও তার ঠোঁটের কোণে। হঠাৎ বলে উঠল, আচ্ছা চাঁদ, তুমি নাকি অনেক সুন্দর। তুমি নিজের আলো ছড়িয়ে কালো অন্ধকারকে সরিয়ে আলোকিত করো ধরণীকে। তবে কিন্তু তা মানতে নারাজ। মানুষ তার প্রিয়জনকে তোমার সাথে তুলনা করে, তাই না? তবে আমার কাছে ব্যাপারটা অন্যরকম। কারণ তুমি এই জগৎ জাহানের চাঁদ, কিন্তু সে সে শুধু আমার চাঁদ, একান্ত আমার। যে চাঁদের অধিকারী শুধু আমি, অন্য কেউ নয়। কি ভাবছো? তুমি কি ভেবেছো আমিও সবার মতো তোমার সাথে তার তুলনা করেছি? হুম, তুমি বোকা, তাই এমনটা ভাবছো। তুমি চাঁদ, তবে তোমার গায়ে কলঙ্ক আছে। কিন্তু আমার চাঁদের গায়ে এক ফোঁটা কলঙ্কও নেই। আমার চাঁদ কলঙ্কহীন। তুমি অন্যের আলোয় আলোকিত, আর আমার চাঁদ নিজের আলোয় আলোকিত। আর সেই আলোর ছোঁয়ায় আমার তনু মন আলোকিত করে সেই মায়াবিনী। ভাবতে পারছো তুমি? আমার চাঁদের কোনো তুলনা নেই। সে যেমন মায়াবতী, স্নিগ্ধ ও কোমল, তেমনি ভয়ঙ্কর, ধ্বংসকারিণী, প্রলয় ও ধ্বংসকারী। তার তুলনা কারো সঙ্গে হয় না। সে অতুলনীয়। কি ঈর্ষা হচ্ছে আমার চাঁদের কথা শুনে? শোনো হে হিংসুটে চাঁদ, খবরদার হিংসা করো না আমার চাঁদকে। আমার হৃদয় আঙিনার মালিককে হিংসা করো না। আমার হৃদয়ে প্রলয় ঘটানো তাণ্ডবকারিণীকে হিংসা করো না।
এই কথাগুলো বলে হঠাৎই গম্ভীর হয়ে যায় যুবকটি। দাঁতে দাঁত চেপে কিছু গালি ছুঁড়ে সেই মাংসের মালিককে, অতঃপর মলিন কণ্ঠে বলে ওঠে, বাহিরের যন্ত্রণা তো সবাই দেখে বৃষ্টিকন্যা, ভেতরের মৃত্যু সমান যন্ত্রণাগুলো না কেউ দেখতে পারে আর না কেউ উপলব্ধি করতে পারে। সেই যন্ত্রণা এতটাই প্রবল যে একটা মানুষ বেঁচে থেকেও মরে যায় বৃষ্টিকন্যা। অপ্রকাশিত দুঃখের ছটফটানি ওজন এক সময় এমন ভারী হয় যেখানে চোখের পানি পর্যন্ত ক্লান্ত হয়ে পড়ে। পুরুষ মানুষ নাকি কাঁদে না? তোমার জন্য আমি সেই নিয়মও ভেঙে দিয়েছি। এই অক্ষমতা, এই অপারগতা, এই গ্লানি, এই সত্য কি আমি কোনোদিনও ভুলতে সক্ষম হব? আমি বেঁচে থাকাকালীন আমার বৃষ্টিকন্যার দিকে কেউ কুদৃষ্টি নিক্ষেপ করলো আর আমি সেই নোংরা চোখ দুটো নিজের হাতে উপড়াতে পারলাম না। যে হাত আমার পবিত্র ফুলকে অপবিত্র করতে চেয়েছিল, সে হাত আমি উপড়াতে পারিনি। যুবকটির কথা শেষ হতেই হঠাৎ একটা শব্দ হয়, আর যুবকটি পেছন ফিরে তাকায়, দেখে কেউ একজন দরজায় করাঘাত করছে। যুবকটি গম্ভীর গলায় বলে, ভেতরে আয়। কথাটা বলে দেরি, কিন্তু বাইরে থাকা লোকটার আসতে দেরি হয় না। ভেতরে ঢুকে এক বলিষ্ঠ দেহের পুরুষ, গায়ের রং কালো কুচকুচে, শরীরটা বেশ মোটা তাজা আর একটু বেশি লম্বা। তার দেহ দেখে মনে হয় একাই ৩-৪ জন মানুষকে পিষে ফেলবে এক নিমিষে। লোকটা এসে মাথা নিচু করে দুহাত বাজিয়ে দাঁড়ায়। যুবকটি মানে বৃষ্টিকন্যার চিঠিওয়ালা গম্ভীর গলায় বলে, এইগুলো নিয়ে যা কালু, ভালোভাবে ধুয়ে জ্যাকি আর ডগিকে খেতে দিবি। কালু নামের লোকটি ভারী গলায় বলে। যে আচ্ছা ভাই। চিঠিওয়ালা হাসে, একটু এগিয়ে গিয়ে পলিথিনে মোড়ানো একটা পুটলা এগিয়ে দেয় কালু নামের লোকটার দিকে, বাড়িয়ে দিয়ে বলে, এটা নিয়ে ভালো মতো ধুয়ে রাখবি, আমি গিয়ে রান্না করব। কালু মাথা নাড়ে। চিঠিওয়ালা বলে, যা। কালু একটু উসখুস করে, কিছু বলতে চায় কিন্তু সাহস করে বলতে পারছে না। লোকটা যেতে না দেখে চিঠিওয়ালা জিজ্ঞেস করে, কি হয়েছে, যাচ্ছিস না যে? কালু লোকটা মিনমিন করে বলে, আজ্ঞে ভাই, আপনি যাইবেন না? চিঠিওয়ালা ভ্রুকুচকে গম্ভীর গলায় বলে। তুই কি? এতটুকু বলেই কালু দুদিকে মাথা নাড়ে, তারপর বলে ওঠে, আজ্ঞে ভাই, আমি কয়বার কইছিলাম যে একটু পরেই তো আজান দিয়া লাইব, আপনি অহন না গেলে যদি কন। চিঠিওয়ালা তাকে থামিয়ে দিয়ে বলে। তুই যা, আমি সময় মতো চলে যাব। কালু আর কিছু বলার সাহস পায় না, সে বেরিয়ে যায়। দরজার কাছে গিয়ে আবার থামে, পেছন ফিরে বলে, ভাই, আপনারে আমার আম্মায় একটু যাইবার কইছিল আমাগো বাড়ি, আপনারে নাকি অনেক দিন দেখে নাই, তার পরাণ পরে। চিঠিওয়ালা শান্ত গলায় বলে, আম্মারে বলবি আমি ওনার সাথে দেখা করে আসব, আর আমার সালাম দিস। যাওয়ার সময় আমার গাড়ির পেছনে একটা পুটলি আছে, নিয়ে যাস। কালু মাথা নাড়ে, যে আচ্ছা ভাই। বলে চলে যায়। কালু চলে যেতেই চিঠিওয়ালা বেশ কিছুক্ষণ বসে থাকে, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, বেরিয়ে যায়। সেই মিল থেকে কিছু দূর হেঁটে নদীর ধারে আসে। নদীর ধারে গিয়ে নিজের পাঞ্জাবির দিকে তাকিয়ে হেসে ওঠে, নিজের সঙ্গে নিজেই বলে, কোনো এক নোংরা পশুর নোংরা রক্ত মেখে গেল। এখন এগুলো ধুয়ে নিজেকে পবিত্র করা আবশ্যক। পবিত্র ফুলের আশেপাশে যে নোংরা নিঃশ্বাস মানায় না। আকাশে তখনও অন্ধকার। দূর থেকে ফজরের আজান ভেসে আসে, মসজিদের মাইকে ভরার গলায় ঘোষণা দিচ্ছে কেউ। আজানের মধুর ধ্বনি কানে যেতেই ঘুম ভেঙে যায় হিয়ার। সে উঠে বসে পাশে রাখা ওড়নাটা তুলে মাথায় দেয়। পাশ ফিরেই দেখে নূর এখনো ঘুমোচ্ছে। হিয়া ধীরে ধীরে নূরকে ডাকে। নূর চোখ কসলাতে কসলাতে উঠে বসে। দুজনেই বসে আজান শুনে আজানের উত্তর দেয়। এরপর তারা দুজন অজু করে এসে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে দুজন একসাথে দু হাত তুলে মোনাজাত ধরে, আল্লাহর কাছে ক্ষমা চায় নিজের ভুলের জন্য, আর ভালো কাজের পুরস্কার হিসেবে চায় নিজেদের পরিবার ও এলাকার মানুষের জন্য।
মোনাজাত শেষে তারা কোরআন নিয়ে বসে। বেশ কিছুক্ষণ ধরে পাঠ চলে। চারদিক যখন আলোকিত হতে শুরু করে তারা দুজন কোরআন যথাস্থানে রেখে জানালার ধারে দাঁড়ায়। সকলের সেই স্নিগ্ধ বাতাস তাদের ভীষণ প্রিয়। ফজরের পর এই মিষ্টি হাওয়া আর পাখিদের কিচিরমিচির শব্দে মুগ্ধ হয়ে তারা যখন ডুবে আছে প্রকৃতির সৌন্দর্যে, ঠিক তখনই নিচ থেকে ডাকে কেউ। হিয়া আর নূর নিচে তাকায়, দেখে কয়েকজন ছোট্ট মেয়ে নিচে দাঁড়িয়ে আছে। চোখে মুখে আনন্দ যেন উপচে পড়ছে। মেয়েগুলোর বয়স 7-8 বছর হবে। সবার মাথায় সাদা হিজাব। কি মিষ্টি, কি আদরে লাগছে তাদের মুখগুলো। হিয়া আর নূর মনে মনে বলে ওঠে। মাশাআল্লাহ। নূর হিয়াকে বলে। আজ কি বার? হিয়া মিষ্টি হেসে বলে। ওদের দেখে বুঝতে পারছিস না? নূর হাসে। ভুলেই গিয়েছিলাম, চল। হিয়া হাসতে হাসতে ভেতরে যায়। নিজেরাও ঠিক ওদের মতো করেই হিজাব পরে। এইসব হিজাব জমিদার এনে দিয়েছেন, অবশ্য হিয়ার আবদারেই। আজ সোমবার, প্রতি সোম ও বৃহস্পতিবার হিয়া আর নূর এই বাচ্চাগুলোর সঙ্গে সময় কাটায়, খেলাধুলা করে, গল্প করে। তবে খেলার আগে ছোট্ট একটা পরীক্ষা দিতে হয় সবার। প্রত্যেককে একটি করে সূরা ও তার অর্থ বলতে হয়। যেদিন সবাই পারে সেদিন খেলা হয়, আর যেদিন পারে না সেদিন হয় পাঠ। তাই মেয়েগুলো সবসময় শিখে আসতে চেষ্টা করে। ধরাধরি বা দৌড়ঝাঁপের খেলায় ওড়না খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হিয়া তার আব্বাজানকে বলেছিল বড় সাইজের হিজাব এনে দিতে। জমিদারও খুশি মনে এনে দিয়েছিলেন। ছোটদেরগুলো তাদের মাপের, আর হিয়া ও নূরেরটা হাঁটু পর্যন্ত। নিচে নেমে হিয়া দেখে রুনা বেগম আর মালিকা রহমান রান্নাঘরে কাজ করছেন। আজ বাড়িতে মেহমান আছে, তাই মালিকা রহমান নামাজ শেষে চলে এসেছেন রুনা বেগমকে সাহায্য করতে। রুনা বেগম তসবিহ জপতে জপতে কাজ করছেন। ওদের দেখে রুনা বেগম চা এগিয়ে দেন। হিয়া আর নূর চা খেয়ে নেয়। তারপর রান্নাঘরে গিয়ে ফলের ঝুড়ি থেকে কিছু ফল নিয়ে বেরোতে যায়। ঠিক তখনই রুনা বেগম কলার কান্দা দেখিয়ে ইশারায় বলে। কলা নিয়ে যা। হিয়া আর নূর হাসি মুখে কলাও নেয়। তারপর বাইরে বেরিয়ে আসে। বাগানে গিয়ে দেখে মেয়েগুলো সবাই পুকুর পাড়ের সিঁড়িতে বসে আছে। হিয়া আর নূরকে দেখে সবাই হাসি মুখে এগিয়ে আসে, আগে সালাম দেয়। হিয়া আর নূর দুজনেই সালামের উত্তর দেয়। হিয়া জিজ্ঞেস করে, খেয়েছিস তোরা সকালে? মেয়েরা মাথা নাড়ে। নূর চোখ রাঙিয়ে বলে, আবার মিথ্যা বলছিস? বলেছি না মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হন। সবাই মাথা নিচু করে নেয়। হিয়া চোখের ইশারায় বকতে মানা করে। নূর তবুও রাগে মুখে তাকায়, তারপর নিজেই ফল সবাইকে দিতে থাকে। হিয়াও সাহায্য করে। হিয়া সিঁড়িতে বসে বলে, আগে খাবার খা, তারপর সূরা বল। নূরও গিয়ে পাশে বসে। হিয়া এদিক ওদিক তাকাচ্ছে, কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে নিঃশ্বাস নিচ্ছে গভীরভাবে। ওটা দেখে নূর মুখ চেপে হাসে, তারপর নিচু গলায় খাকারে দিয়ে বলে, কারো চিঠির বিরহে আমার সই কাঙালিনীর মতো করছে। চিঠি না পেয়ে ফুলের সুবাস নেওয়ার প্রয়াস করতেও বলছে না। এখন মনে হচ্ছে যার বিরহে আমার সই পড়ছে তার গর্দান নেওয়া উচিত। আমার সইকে তার বিরহের অনলে পুড়িয়ে মারার কারণে তাকে ভয়াবহ শাস্তি দেওয়া উচিত। হিয়া চোখ রাঙায়। নূর খিকখিক করে হেসে দেয়। তা দেখে হিয়ার মুখ ভার হয়। তার মলিন মুখ দেখে নূর হাসি থামায়, হিয়াকে জড়িয়ে ধরে বলে, ও সই, রাগ করেছিস? হিয়া কিছু বলে না। নূর আরও একটু কাছে গিয়ে বলে, দেখ সই, হাস হাস বলছি, না হলে কিন্তু আমি কিছুমিছু করে ফেলবো। হিয়া চুপ। নূর একবার হিয়ার মুখের দিকে তাকায়, তারপর দুষ্টু হেসে বাচ্চাগুলোর দিকে যায়। নূরকে তাকিয়ে থাকতে দেখে বাচ্চারাও তাকায়। নূর চোখের ইশারায় কিছু বলে। মেয়েগুলোর মুখে হাসি ফুটে ওঠে। তারা সবাই হেসে ওঠে। নূর হিয়াকে টেনে তোলে। চল সই, চল। নূরের জেদের কাছে হার মেনে হিয়া ইচ্ছের বিরুদ্ধে উঠে নূরের সঙ্গে। নূর হিয়াকে টেনে নিয়ে যায় বাচ্চাদের কাছে। হাসতে থাকা বাচ্চাদের মুখে আধার নেমে আসে হিয়ার মলিন মুখখানা দেখে। সবাই কাতর চোখে তাকায় নূরের দিকে। নূর তাদের চোখ রাঙিয়ে ইশারা করে কাজ শুরু করতে। সঙ্গে সঙ্গে সবার মুখে হাসি ফুটে ওঠে। সবাই ঝাঁপিয়ে পড়ে হিয়ার উপরে। হিয়া তাল মেলাতে না পেরে ধপাস করে পড়ে যায় ঘাসের উপর। বাকি সবাইও পড়ে যায়। হিয়ার সঙ্গে বাদ যায় না নূরও। নূর পড়ে গিয়ে বলে, ও মা রে, কোমরখানা বুঝি আমার ভেঙেই গেল।
নূরের কথায় বাচ্চারা খিলখিলিয়ে হাসে। হিয়াও ফিক করে হাসি দেয়। হিয়ার হাসি দেখে নূর চোখ রাঙায়। তা দেখে হিয়ার হাসি বিস্তারের লাভ করে। হিয়ার সঙ্গে সঙ্গে বাচ্চারাও সমান তালে হাসে। নূর চাইলেও বেশিক্ষণ মুখ ভার করে রাখতে পারল না হাসি লুকোতে। বাচ্চাদেরও হিয়াকে এক ধমক দেয়। এই কাক ব্যাং চিলের ছাও, থামবি? নূরের ধমকে সবাই চুপ করে, কিন্তু পরপরই সবাই আবার হাসতে শুরু করে। নূর কিছুক্ষণ সবার দিকে তাকিয়ে নিজেও হাসি দেয়। হাসতে হাসতে সবাই ঘাসের উপর শুয়ে পড়ে, একে অপরের দিকে তাকাচ্ছে আর সমান তালে হাসছে। নূর হিয়াকে হাসতে দেখে পড়া চোর গুরু বলে। আজকে জুতা চুরি খেলবো। হিয়া ও নূরও মেনে নিল, তবে শর্ত হলেও খেলা শেষ হলে সবাইকে পড়া বলতে হবে। যে পারবে না তাকে পরের বার খেলায় নেওয়া হবে না। সবাই রাজি হয়। অতঃপর জুতা চুরি খেলার জন্য তৈরি হয়। সবাই দুদলে ভাগ হয়, একটি নূরের দল, অপরটি হিয়ার দল। বাগানে অনেক দুব্বা ঘাস, তাই কোনো দাগ দেয়া যাবে না, তাই দুটি দড়ি আনে দাগ দেয়। একটা দিয়ে লম্বাভাবে রেখে সাজিয়ে রাখা হয় জুতা, আরেকটা দাগ দেয়া হয় যেখান থেকে জুতা চুরি করতে যাবে। সব ঠিক করার পর এবার পালা কোন দল প্রথমে জুতা চুরি করবে তা জানার পালা। তিনজন মিলে সাক্ষী মেলায় হিয়া, নূর ও একটি বাচ্চা। তিনজন ডান হাত একসাথে রাখে। বাচ্চা বলে, বলতে বলতেই তিনজন হাত ঘুরে উল্টায়। ভাগ্যক্রমে হিয়া জিতে যায়, কিন্তু নূর তা মানতে নারাজ। তার মতে এটা হয়নি, সে খেয়াল করেনি। ফলক্রমে আবার সাক্ষী মেলানো হয়। এবারও হিয়ার দল জিতে যায়। নূর কিছু বলবে তার আগে হিয়া বলে, খবরদার সই, চোট্টামি করবি না একদম। নূর মুখ ভেঙচে বলে, ঠিক আছে ঠিক আছে, সাক্ষী জিতে কি হবে, জিতবো তো আমরা, কি বলিস? নূরের দলের বাচ্চারা হে হে করে চিল্লাতে থাকে। হিয়া মুখ ঝামটা দিয়ে বলে, দেখা যাবে। কথা শেষ। দুদল দুভাবে দাঁড়ায়। নূর দাঁড়িয়ে আছে জুতার সামনে। বাচ্চারা ওদিক এদিক ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ায়। নূর ইশারায় তাদের বলে কোন দিক দিয়ে কিভাবে আক্রমণ করতে হবে, তবে দৃষ্টি তার হিয়ার দিকে। হিয়া সবাইকে নির্দেশ দেয়, শোন, আগেই জুতো আনতে হবে না, শুধু তাদের দলের সবাইকে ছুঁয়ে আসবি, বাকিটা আমি দেখব। সবাই হিয়ার কথায় সায় দেয়। জুতা চুরি খেলার নিয়ম হলো একদল জুতা পাহারা দেয়, জুতা নিতে গেলে ধরার চেষ্টা করে, ধরতে পারলে সে খেলা থেকে বাদ। অন্য দলের কাজ হলো জুতো আনা ও বিরোধী দলের মানুষদের ছুঁয়ে দেয়া। হিয়া প্রথমে রিমো নামের একটি মেয়েকে পাঠায়। সে কুতকুত করে দৌড়ে যায়, সঙ্গে সঙ্গে দুজনকে ছুঁয়ে আসে। দ্বিতীয়বার যায় আর একজন, এভাবে পাঁচজন যায়। মোটামুটি নূরের দলের সবাই শেষ হয়। বাকি আছে নূর আর দুই বাচ্চা। একজন যেতে চাইলে হিয়া তাকে আটকে দেয়। কুতকুত বলতে বলতে এগিয়ে যায়। নূরের নজর হিয়ার হাতে, আর হিয়ার নজর নূরের চোখে। হিয়া জুতার কাছে ঝুঁকে জুতার ওপর হাত রেখার মতো করে পেছনের দিকে দৌড় দেয়। নূর ও বাকিরা হিয়াকে ধরে। হিয়া হঠাৎ উল্টো ঘুরে নূর ও বাকিদেরকে ছুঁয়ে দেয়। নূর কিছু বলবে তার আগেই চোখ যায় হিয়ার হাতে। এ কি, জুতো তো নেই। নূর রাগে ফোঁস করে বলে, এটা কি হলো? সই, তুই জুতা নিলি না কেন? হিয়া হাসতে হাসতে বলে, আমি কি একবারও বলেছি জুতো নেব? আমার কাজ ছিল তোদের ছুঁয়ে দেয়া। নূর ধপধপ পা ফেলে পুকুর পাড়ে হয়ে চলে যায়। মুখে পানি দিয়ে বলে, আমিও এমন করব। হিয়া হাসতে হাসতে বলে, ঠিক আছে। একে তো ওদের ঘরে একটা বসে গেছে, মানে হিয়ারা একবার জিতে গেছে। তার উপর হিয়ার হাসি। নূর রাগী গলায় বলে, সই হাসবি না? কিন্তু হিয়া আরো জোরে হাসে। নূর এবার রাগের তোপে হিয়াকে দৌড়ানি দেয়। হিয়া হাসতে হাসতে দৌড়াতে থাকে। দুজনেই ছুটছে, দুজনের মুখেই হাসি। হিয়া আগে, নূর পিছিয়ে। দুজনের এই হাস্যোজ্জ্বল মুখ কত তৃপ্তির সাথে দেখছে দু পুরুষ, যা হতে অবগত হলো না দুই তরুণী। দোতলা আর জানালার ধারে দাঁড়িয়ে প্রেম ও মিহির, দুজনের মুখেই তৃপ্তির হাসি। কত বছর পর দেখছে এমন প্রাণ খোলা হাসি। প্রেমের ঘুম ছুটে যায় পাখিদের কিচির মিচিরে। সে
প্রকৃতির স্নিগ্ধ পরিবেশ দেখতে উঠে পড়ে। সে মিহির পাশে শুয়েছিল। সে প্রেম উঠে যেতেই মিহিরও ঘুম ছুটে যায়। সে উঠে প্রেমের পিছু পিছু চলে আসে, জানালার ধারে দাঁড়ায়। ওখানে দুজন কথা বলছিল। তখনই হঠাৎ চোখে পড়ে দুই তরুণীর মন করা দৃশ্য। কত সুন্দর, বাচ্চাদের খেতে দিয়ে হাসাহাসি করছে, আবার এমন বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছে। কাল যতটা শান্ত ছিল, আজ এখন ততটাই দুষ্ট। তারা দুজন এখন তাদের কল্পনার নারীদের বাচ্চামো দেখতে ব্যস্ত। কিন্তু সেই কল্পনার বেগড়া দিতে হাজির হয় আবির। আবির চোখ ডলতে ডলতে এসে দাঁড়ায় প্রেম ও মিহিরের পেছনে। তারা দুজন কি দেখছে এত মনোযোগ দিয়ে তা দেখার জন্য নিজেও তাকায়। হিয়া আর নূরকে দেখে বুঝতে পারে তার ভাইদের এভাবে তাকানোর কারণ। আবির হাই তুলে বলে ওঠে, বন্ধুর বাড়ি এসে তাদের এই বোনদের এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ? মনে ভয় ডর নেই নাকি? তোমাদের বন্ধুদের কথা না হয় আমি বাদই দিলাম, ওরা কি করবে তা না হয় পরে দেখা যাবে, কিন্তু ওই দুই রমণী যা ভয়ানক, তারা যদি শুধু একবার গোনাক্ষরেও জানতে পারে যে তোমরা তাদের এভাবে দেখছিলে, একদম চক্ষুদয় উপড়ে ফেলবে। কথাটা প্রেম আর মিহিরের চোখের কাছে আঙুল নিয়ে বলে। প্রেম ও মিহির আবিরের দিকে বিরক্তি চাহনি নিক্ষেপ করে। আবির তাদের সেই বিরক্তিমাখা দৃষ্টিকে পাত্তা না দিয়ে ব্যঙ্গ করে বলে, তোমাদের এত অধঃপতন হয়েছে জানা ছিল না। ছি 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 ছি। সে কিনা বন্ধু বোনদেরকে। প্রেম কিছুক্ষণ আবিরকে দেখে শান্ত কণ্ঠে বলে ওঠে। তোর জ্ঞান দেয়া শেষ হলে যা এখন। মিহির বিরক্ত নিয়ে বলে ওঠে, অন্যকে কাঠি করা ছাড়তে তুই কত নিবি বলতো? আবির ফট করে বলে ওঠে, 1000 দিলে দিবে ভাই? দাও, খুব অভাবে আছি। বড় ভাই এমপি হলেও আমি রাস্তার ফকির। মিহির মুখ দিয়ে বিরক্তিকর শব্দ করে। প্রেম ঠান্ডা গলায় বলে, আগামী 1 মাস তোর সব ধরনের হাত খরচ বন্ধ। আবির আটকে ওঠে, কিছু বলতে যাবে তাকে এক প্রকার উপেক্ষা করে। প্রেম আবার গিয়ে শুয়ে পড়ে। আবির এবার করুণ চাহনি নিক্ষেপ করে মিহিরের দিকে। মিহির দুর্ভ্রু নাচিয়ে আবিরের কাঁধে হাত রেখে বলে, এই জন্যই গণী লোকে কয়, অতিবার বেড়ে না, জ্বরে পড়ে যাবে। আবির অসহায়ের মতো তাকায় মিহির আর প্রেমের দিকে। কিন্তু তারা যে আবিরকে দেখছে না, আবির বুঝে যায় কিছু করার নেই। নিজেকে গালমন্দ করতে করতে বেরিয়ে যায়। এখন আর হাজার চাইলেও ঘুম আসবে না, মানে আসবেই না। কি করে এত বড় একটা কথা হজমও করতো? এত সময়ের প্রয়োজন? তার যে ভাই একবার বলেছে মানে হ্যাঁ, আর হাত খরচ দেবে না। যাই হোক, মানতে হবে। এখন কিছু বলতে গেলে খ্যাক করে উঠবে, হিতে বিপরীত হবে। তার থেকে ভালো ভাইয়ের রাগ পড়লে একটু পাম দেবে। সে সব ভাবতে ভাবতে সে চলে আসে বাগানে। সেখানে সব বাচ্চারা আর হিয়া ও নূর বসে আছে। হিয়া আর নূর পুকুরের পানিতে পা ভিজিয়ে বসে আছে, আর বাচ্চাগুলো পেছনে বসে আছে। একজন একজন করে সূরা ও তার অর্থ বলছে। হিয়া আর নূর মনোযোগ দিয়ে শুনছে, আবার ভুল হলে তা ঠিকও করে দিচ্ছে। আবিরও দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। তার মনটাই ভালো হয়ে গেল আল্লাহর গুণগান শুনে, তার সৃষ্টি, তার আদেশের কথা শুনে। হঠাৎ আবিরের মনে পড়ে সে আজ নামাজ পড়েনি। কথাটা মনে পড়তে মন খারাপ হয়ে গেল। আবির হিয়া ও নূর বাচ্চাদের এসব শেখাতে দেখে খুশি হলো। মেয়ে দুটোকে যত দেখছে, তাদের সম্পর্কে যত জানছে, ততই মুগ্ধ হচ্ছে। কেমন একটা সম্মানের আবরণ আসছে মনে। আবির আর চুপ থাকতে না পেরে বলে উঠল, তোমাদের দুজনকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। কখনো তাণ্ডবকারিণী, কখনো মা জননী, কখনো শিক্ষিকা, কখনো অন্নদানকারী, কখনো মনে হচ্ছে তোমরা খুব কঠিন মনের অধিকারী ও দুঃসাহসী, আবার কখনো মনে হচ্ছে তোমরা অতি কোমল, মায়াময়ী, একদম মায়ের মতো। কথাগুলো বলে হাসি মুখে তাকায় হিয়া ও নূরের দিকে, যারা এখনো উল্টো ঘুরে আছে। তা দেখে আবির আবার বলে, এখন আমাকে দেখে উল্টো ঘুরে বসে আছো, অথচ এক সময় কয়টা হাঁড়ি পাতিল ও পুতুলের জন্য আমার সঙ্গে কতই না মারামারি করতা। হিয়া আর নূর তড়াক করে তাকায়। তা দেখে আবির হাসে বলে, তোমরা দুজন আমাকে ভুলে গেলে। আমি কিন্তু আমার খেলার সাথী বোনদের বলিনি। হিয়া ও নূর একসাথে বলে ওঠে, অবু ভাইজান,
অবু ভাইজান। আবির চোখ মুখ কুঁচকে বলে, টিয়া পাখির দল, এখনো এই নামে ডাকছো? আমি এখন বড় হয়েছি না, এইসব নামে ডেকে আমার মান সম্মানকে ইল্লে নিল্লে করো না দয়া করে। হিয়া ও নূর ফিক করে হাসি দেয়। নূর দাঁত বের করে হাসে, বলে ওঠে, অবু ভাইজান, তুমি সত্যি বড় হয়ে গেছো, তাই তো তোমাকে আমরা চিনতে পারিনি। কারণ এখন তো আর তোমার নাক দিয়ে হিঙ্গাইল পড়ে না। হিয়া নূরের কথায় শব্দ করে হেসে ওঠে, সঙ্গে নূরও বাচ্চাগুলোকে হাসে। একজন তো বলেই ওঠে, অন্যজন বলে। ওদের কথা শুনে হিয়া ও নূর পারছে না মাটিতে গড়াগড়ি করে খেতে। ওদের কথায় আবিরের অবস্থা পড়ে বোঝানো যাচ্ছে না, কি বলবে বুঝতে পারছে না। হাই হাই, এই বিচ্ছুদের সামনে টিয়া পাখির দল একেবারে মান সম্মানের 12টা বাজেই দিল। আবির হিয়া আর নূরের দিকে মুখটা কাদো কাদো করে তাকিয়ে বলে, তোমরা আমার বোন হয়ে এই বাচ্চাদের সামনে আমার মান সম্মানকে জলাঞ্জলি দিতে পারলা? হিয়া ও নূর হাসি কোনো রকমে আটকায়। হিয়া বলে, ও ভাইজান, তোমার মনে আছে তুমি একদিন আমাদের উঠানে আবির দুহাত তুলে বলে, বোন, তোদের পায়ে পড়ি, আর কিছু বলিস না। মান সম্মান যা একটু অবশিষ্ট আছে তার রাস্তার মাটিতে গড়াগড়ি খাওয়াস না প্লিজ। বলেই এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। আবিরকে এভাবে দৌড়তে দেখে হিয়া আর নূর আবার হাসে। অতীতের কিছু স্মৃতি মনে হতে থাকে, সেই সাথে হাসি আরও বিস্তার লাভ করে। বাচ্চারা সমান তালে হাসে। বেশ কিছুক্ষণ হাসার পর হিয়া স্বাভাবিক হয়ে বাচ্চাদের বলে, খবরদার এইসব কথা কারো সঙ্গে বলবি না, আর না ওই ভাইজানকে দেখে হাসাহাসি করবি, মনে থাকবে। সবাই উপরে নিচে মাথা নাড়ে। কথা শেষ হিয়া নূরের দিকে তাকায়, নূরও তাকায়, অতপর দুজন আবার হাসে। ওদিকে প্রেম সবটা দেখে মাথা চুলকে হাসে, তারপর আবার ভেতরে চলে যায়। আবিরকে বের হতে দেখে আবার আসে, জানালার কাছে দাঁড়ায়। সে ভাইকে তো চিনে, আন্দাজ করেছে ওদের কাছেই যাবে, তাই সেও দেখতে আসছিল কি করে। ছোটবেলায় তাদের খুব ভাব ছিল কিনা। হিয়া ও নূরের কথা না শুনলেও বাচ্চাগুলোর কথা শুনে প্রেমও হাসছিল। তবে হিয়াকে হাসতে দেখে তার ঠোঁটে আপনা আপনি হাসি ফুটে উঠছিল। এরপর এই বাচ্চাদের কথাগুলো শুনে হাসি ছড়ায়। সময় তখন 12টা, তার জানান দিয়েছে। বসার ঘরের দেয়ালে টাঙানো বড় ঘড়ি। রাতে দেরি করে ঘুমানো ও সকাল হয়ে উঠে আবার একটুখানি ঘুমিয়েছিল মিহির, প্রেম আর আবির। আর অন্তু, শেহরান আর রায়হান সঙ্গে উঠেছিল, তবু ওরা খায়নি, শুধু চা খেয়েছিল, তাই তারা উঠে গেল। সবাই একসাথে খেতে বসেছে। শেহরান, রায়হান অবশ্য তাদের অভ্যাস মতো ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়েছিল, পরে আবার 8টা নাগাদ উঠে গেছে। এখন সবাই একসাথে খেতে বসেছে। খাবার পরিবেশন করছেন রুনা বেগম আর মালেকা রহমান। রুনা বেগম ফ্যাস ফ্যাস করে কাছে, আবার আঁচলে চোখ মুছছে। সবারই মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বিশেষ করে আবিরের। আবির তাই খাওয়া বাদে রুনা বেগমের হাত ধরে বলে, মামুনি, তুই কাদা বন্ধ করবি নাকি? আমি উঠবো বলতো। রুনা বেগম আবিরের মাথায় হাত বুলিয়ে বলে, আর কাঁদবো না, তুই খা। আবির আবার রুনা বেগমকে সতর্ক বানিয়ে শুনিয়ে খাচ্ছে। রুনা বেগম কিছুক্ষণ প্রেমের মুখের দিকে তাকিয়ে থাকে, অতঃপর বলে, ও বাপ, আপা কেমন আছে? প্রেম মুখের খাওয়াটুকু শেষ করে শান্ত কণ্ঠে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, ভালোই আছে মামুনি। তবে অভিমানের পালা বেশ ভারী। রুনা বেগমের চোখ দুটো ঝাপসা হয়ে ওঠে, বুকটা খা খা করে ওঠে। প্রেম শীতল চোখে তাকায় রুনা বেগমের দিকে। তার মনোভাব বুঝতে পেরে এক দীর্ঘশ্বাস ছাড়ে উঠে আসে। রুনা বেগম প্রেমকে উঠতে দেখে চোখ মুছে বলেন, এ কি বাপ, তুই উঠেছিস কেন? কি লাগবে আমারে ক? প্রেম এক হাতে রুনা বেগমকে জড়িয়ে ধরে বলে, মামুনি, তুমি দিন দিন ছিচকাদুনে হয়ে যাচ্ছ। রুনা বেগম হাসে। প্রেম হঠাৎ বলে ওঠে, মামুনি, অনেকদিন ধরে তোমার হাতে খাইনি, একটু খাইয়ে দেবে? রুনা বেগম চোখে পানি নিয়েই হাসে। কত বছর পর আবার এমন আবদার শোনে, তার কান্না পাচ্ছে, আবার খুশিও লাগছে। রুনা বেগম মাথা নাড়ে। প্রেম গিয়ে নিজের জায়গায় বসে। রুনা বেগম হাত ধুয়ে একটা থালায় খাবার বেড়ে নেয়। যেই প্রেমের মুখে দেবে খাবারটুকু, তখনই সবাই উঠে চেয়ার টেনে গোল হয়ে বসে, অর্থাৎ তাদেরও দিতে হবে। রুনা বেগম হাসে, মালিকা রহমান চোখে পানি নিয়ে হাসে।
কতগুলো বছর পর আবার সবগুলো একসাথে আগের মতো দুষ্টুমি হাসাহাসি মজা করছে। একটা সময় এমনটা অহরহরই দেখা যেত। রুনা বেগম বলে ওঠে। তোরা কি বড় হবি না? সবাই একসাথে বলে ওঠে। না। রুনা বেগমের হাসি চওড়া হয়। রুনা বেগম সবাইকে একসাথে খাইয়ে দিচ্ছে। প্রেম, শেহরান, মিহির, রায়হান, আবির, অন্তু সবাই খেতে খেতে গল্প করছে। হঠাৎ আবির বলে ওঠে। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। মনে আছে মামনি, তুমি আমাদের সবাইকে এভাবে খাওয়াই দিতে যখন আসতাম। রুনা বেগম মাথা নাড়িয়ে আবির আবার বলে। তবে কি বলতো, কি যেন একটা নেই, মনে হচ্ছে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। কি নেই বলতো? রুনা বেগম হাসে বলে। কই, আমার তো এমন মনে হইতাছে না বাপ। তোর যখন মনে হইতাছে তুই ক। আবির বলে। দাঁড়াও, ভাবতে দাও। আবিরের কথা শুনে প্রেম আর মিহির একে অপরের দিকে তাকায়। উত্তরটা তারা জানে, তবে তারা তা বলতে পারবে না। তবে ওদের কাজটা আবিরই করে দিল। মুখ ফুটিয়ে বলতে হলো না। আবির হঠাৎ কিছু মনে করার মতো করে বলে ওঠে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আগে আমাদের সঙ্গে টিয়া পাখির জোড়া থাকতো। প্রেম কেসে ওঠে। প্রেমকে কাশতে দেখে শিহরান পানি এগিয়ে দেয়। প্রেম পানি খেয়ে ঠিক হয়। রুনা বেগম চিন্তিতভাবে বলে। কি হলো রে বাপ, ঠিক আছিস? প্রেম মাথা ঝাঁকায়। আবির মুখ ঝামটা দিয়ে বলে। ছাড়ো তো ছাড়ো, আমি টিয়া পাখির জোড়ার কথা বলতেছি না। মধ্যমণি তো ওরা হয়ে যাচ্ছে, তাই ভাইয়ার জলে, বুঝলে? তাই এমন কাছাকাছি করে মনোযোগ তার দিকে নিচ্ছে। রাজনীতি করে না, সব ষড়যন্ত্র। আবিরের কথায় সবাই হেসে ওঠে। প্রেম রাগী চোখে তাকায়। আবির পাত্তা না দিয়ে বলে। তো যা বলছিলাম, হিয়া আর নূর আমাদের মাঝে নেই, এটাই ফাঁকা ফাঁকা লাগছিল। আগে আমরা সবাই এমন করে মাদুর বিছিয়ে গুলো হয়ে বসতাম, আর তুমি সবাইকে খাইয়ে দিতে। মাঝে মাঝে অবশ্য খাওয়ায় বাধা পড়তো, কারণ তুমি মিহির ভাইকে খাবার দিতে গেলে তখন ওই নূর মিহির ভাইয়ের চুল ধরে টানতো আর বলতো, এই মিকির ভাই, তুমি এত বেশি খাও কেন? কম কম খেতে পারো না? তুমি মোটো হয়ে যাবে তো। তখন আমি কিন্তু মোটু মিকির ভাইকে বিয়ে করব না, সবাই আমাকে মোটুর বউ বলবে। কথাগুলো একদম নূরের ছোটবেলার মতো হুবহু নকল করে বলল। নূর মিহিরকে মিহির বলতে পারতো না, মিকির বলতো। আবিরের কথা শুনে সবাই হেসে দিলেও মিহিরের বিষম উঠে গেল। মালেকার রহমান দৌড়ে আসে, পানি দিল। পিঠে হাত বুলিয়ে বুলিয়ে বলে। ষাট ষাট বাবা, আস্তে খাও। মিহির মালেকার রহমানের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে, মনে মনে বলে। শাশুড়ি আম্মা, তুমি এত ভালো কেন গো? তুমি এত ভালো বলেই তোমার মেয়েকে এত ভালোবাসি। মনের কথা মনে রেখেই আবিরের দিকে খেয়ে ফেলা চোখে তাকায় মিহির। আবির মিহিরকে পাত্তা না দিয়ে আবার বলে। নূর তো যেমন তেমন আমাদের হিয়া বুড়ি তো আরো এক লাইন উপরে। যে বাইয়াকে দেখে আমরা সবাই ভয় পেতাম, সে বাইয়াকে আমাদের ছোট হিয়া বুড়ি নিজের ইশারায় নাচাতো। প্রেম শুধু শান্ত চোখে তাকায় আবিরের দিকে। আবির আর চোখে প্রেমকে দেখে, আবার সবার দিকে তাকিয়ে বলে। সবাই আবার হেসে ওঠে। একবার ভাইয়া আমাকে মেরেছিল জানো? আমি দাঁড়িয়ে কাঁদছিলাম, তখন হিয়া বুড়ি এসে আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ওদু ভাইজান, তুমি কাঁদছো কেন? আমি যখন বললাম ভাইয়া মেরেছে, ও আমার হাত ধরে নিয়ে গেল ভাইয়ার কাছে। ভাইয়ার দিকে আঙ্গুল তুলে বলে, এই তোমার কত বড় সাহস, আমার দেবরকে মারো, আর একবার যদি আমার ওদু ভাইজানকে মারো না, আমি তোমাকে ত্যায্য শ্যামাই করে দেব। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, পাখি ওটা শ্যামাই না, জামাই হবে। শ্যামাই তো আমরা খাই। হিয়া তখন আমাকে ধমক দিয়ে বলছিল, এ আবু ভাইজান, চোখে দেখো না বড়রা কথা বলছে, তুমি মুখে আঙ্গুল দাও। জানো না বড় বউ কথা বললে সেখানে অন্য কাউকে কথা বলতে হয় না? তখন আমি সত্যি সত্যি মুখে আঙ্গুল দিয়ে দাঁড়িয়েছিলাম। হিয়া আবার একইভাবে বলছিল, আর একবার আমার দেবরকে মারলে তোমাকে ত্যায্য জামাই করে দেব, আবার তুনির বাবাও বানাবো না।
আবিরের কথা শেষ হতেই সবাই শব্দ করে হেসে ওঠে। প্রেমও মাথা নিচু করে হাসে। আবির প্রেমকে হাসতে দেখে মনে মনে হাসে। আবির ঠিক জানে কোন কথায় কাজ হবে। এখন ভাইয়ের মন একদম ফুরফুরা হয়ে যাবে। এই সুযোগে আবির তার হাত খরচের ব্যাপারটা ঠিক ব্যবস্থা করে নেবে। এজন্যই সে এখন পুরনো কথা তুলেছে। সবাইকে হাসতে দেখে আবির আবার বলে। তখন ভাইয়া কি বলছিল জানো? সবাই একসাথে বলে ওঠে, কি? আবির ৩২ পাটি বের করে হাসে বলে। দেখাচ্ছি। আবির উঠে দাঁড়িয়ে মুখটা বাচ্চাদের মতো করে বলে। আচ্ছা, আর মারবো না। তবু আমাকে ত্যায্য জামাই করো না বউ পাখি, তাহলে তো আমি এতিম হয়ে যাব গো। আবিরের কথায় সবার হাসতে হাসতে দম আটকে যাওয়ার অবস্থা। যতটা না কথা শুনে হাসি পাচ্ছে, তার থেকেও বেশি হাসি পাচ্ছে আবিরের মুখে ভঙ্গি দেখে। প্রেম উঠে এক প্রকার দৌড়ে বেরিয়ে যায়। সবার সামনে খুব লজ্জা পেয়েছে বেচারা। তখন ছোট ছিল, বুঝতো না। প্রেমকে পালাতে দেখে আরেক দফা হাসির রোল পড়ে। রুনা বেগম হাসতে হাসতেই পিছন ডাকে। ও বাপ, কই যাস? খেয়ে যা। আবির দাঁত বের করে বলে। যেতে দাও মামনি, ভাই লজ্জা পেয়েছে। মিহির কিছু বলতে যাবে, তার আগেই আবির আবার বলে ওঠে। জানো একবার মিহির ভাই কি করেছিল? আবির এতটুকু বলতেই মিহির দৌড়ে আসে, আবিরের মুখ চেপে ধরে। তা দেখে সবাই হাসে। ওদের দেখে কেউ বলবে না, ওরা এক একটা তাগড়া যুবক। বিয়ে করলে এতদিনে বাচ্চার বাপ হয়ে যেত, আর এরা কিনা এমন বাচ্চাদের মতো করছে। আবির মুখ থেকে মিহির হাত ছড়িয়ে বলে। মিহির ভাই একবার নূরকে। এতটুকু বলতেই আবির অনুভব করে তার মুখে খাবার। আবির হা করে যেই না কিছু বলবে, তার আগেই মিহির রুনা বেগমের হাত থেকে খাবারটুকু নিয়ে ভরে দেয় আবিরের মুখে। আবির তাড়াতাড়ি খাওয়া শেষ করে কথা বলার জন্য। আবির খেয়ে দেখে মিহির পকার পার, এক দৌড়ে বাইরে। আবিরটাও না, মান সম্মান সব শেষ করে দিয়েছে। ছোটবেলা কি না কি করেছে, এখন ওগুলো বলার মানে আছে? আবিরকে না হয় পরে দেখে নেবে, আগে মান সম্মান বাঁচানো প্রয়োজন। প্রেমের মতো মিহিরও নিজের সম্মান বাঁচাতে পালালো। ওদের পালানো দেখে সবাই হাসে। মালেকা রহমান হাসতে হাসতে বলে। আহারে, বেচারাগুলো ভারী লজ্জা পাইল, খাওয়ার টুকু শেষ করলো না লজ্জায়। আবির বলে। বাহ বাহ বাহ, কি দারুণ! ছোটবেলার মেয়ের জামাইয়ের প্রতি এত দরদ, ভালো ভালো। মালেকা রহমান আবিরের পিঠ চাপড়ে বলে। বদমাস। আবির মুখ ঝামটা দিয়ে বলে। ভালো ভালো। এখন না হওয়া মেয়ের জামাইয়ের জন্য আমাকে মেরছ, তবে মনে রাখিও একদিন আমারও শাশুড়ি হবে, তখন তোমাদের বুঝাবো। রুনা বেগম হাসতে হাসতে বলে। এই বাদর, তোর বাদরামি বন্ধ কর। ওই দুইটাকে তো খেতে দিলি না, তুই এসে খা। তুমি শুধু আমাকে বকো, ভাইয়ার না হওয়া শাশুড়ি, তুমি আমাকে একদম ভালোবাসো না। দেখো একদিন আমারও একটা শাশুড়ি হবে, তখন আমিও তোমাদের একদম পাত্তা দিব না। হ বাপ, তুই তো তোর শাশুড়ির কুলে উঠে বসে থাকিস, এখন খাবার শেষ কর। অন্তু বলে। ওর কথা বাদ দাও তো, ছাগল একটা এত বকা খায় বেশি কথা বলার জন্য, তাও লজ্জা নেই। আবির মুখ ঝামটা মারে। রুনা বেগম আবার সবাইকে খাইয়ে দেয়। ওদিকে দোতলার দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা হিয়া ও নূর উপরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ওরা মূলত নিজেদের ঘরে ছিল। ভাইজান সকালে বলেছে আজ কলেজ যেতে হবে না, মেহমানরা ওদের রান্না খেতে চেয়েছে, তাই বাড়িতেই থাকতে হবে। যদিও বলেছে রান্না করতে হবে না, তবে তোরা একটু সহায়তা করবি আম্মাজানদের। হিয়া আর নূর ঘরে বসে বসে দুজন উপন্যাসে ডুবেছিল, কিন্তু নিচ থেকে এত হাসি হাসি শুনে এসেছে কি হয়েছে দেখতে। আবিরের বলা কথাগুলো শুনে ওরা দুজন পুরো স্তব্ধ হয়ে যায়, এক প্রকার রোবটের মতো। ওরা গুটি গুটি পায়ে নিজেদের ঘরে চলে যায়। ঘরে গিয়ে দরজা আটকে উপরের দিকে তাকায়, অতপর দম ফাটা হাসিতে ফেটে পড়ে তারা। প্রেম আর মিহিরের অবস্থার কথা মনে করে কাঠফাটা রোদ্দুর, আকাশে সূর্য মামার যত তেজ আছে সব এই ধরনীতে ঢেলে দিয়েছে। তবুও মানুষ থেমে নেই। নিজেদের জীবিকার আশায় এই প্রখর সূর্যকে তোয়াক্কা না করে কাজ করতে লাগছে। এই কাঠফাটা রোদ্দুরে সবাই বেরিয়েছে সেহরানের সঙ্গে সেহরানদের ক্ষেত দেখতে। প্রথমে চালের মেলে গিয়েছিল,
ওখান থেকেই এসেছে এখানে। একপাশে দু চোখ যতদূর যাচ্ছে শুধুই ধানক্ষেত। ধানক্ষেত সব দেখে শুনে এক বড় গাছের নিচে বসার জন্য বাঁশের ফালি দিয়ে একটি চাং বানিয়েছে। ওখানে গিয়ে সবাই বসলো। সবার এখন খুব শান্ত লাগছে। কত সুন্দর বাতাস তনুমন শীতল করে দিচ্ছে। সবাই বসে পা ঝুলাচ্ছে। হঠাৎ করে প্রেম বলে ওঠে। ভাই আবির। বেচারা আবির ঘাবড়ে গেল। তার ভাই মহাদয় এমন করে তখনই ডাকে যখন আবিরকে কোনো শাস্তি দেয়। আবির ঢোক গিলে ভীত চোখে তাকায় প্রেমের দিকে। প্রেম হাসে, হাসতে হাসতেই বলে। কি যেন বলেছিলি তখন? আবির তুতলে বলে। ভাইয়া। প্রেম দুদিকে মাথা নেড়ে বলে। ডাকিস না, যা বললাম তা বল। বেচারা আবিরের যেন অধৈ জলে পড়ার মতো অবস্থা। একবার সকলের দিকে চেয়ে আবির বলে সে কি বলেছে। সবাই মেটে মেটে হাসে। আবির তাকাতেই মুখ অন্যদিকে করে নিচ্ছে সবাই। তা দেখে আবির এবার প্রেমের দিকে চায়। মুখটা এমনভাবে রেখেছে যেন সে সেখানে নির্দোষ, সব রকম দোষ থেকে মুক্ত। আবির সুন্দরভাবে বলে।